কায়দা করে শ্রাবণকে দিয়ে বিদ্যার পা ধরে ক্ষমা চাওয়া লোভিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি সৃঞ্জয়ীকে বলতে থাকে, অনেক বড় একটা খেলা হবে, বুঝতে পেরেছো সৃঞ্জয়ী? অনেক বড় খেলা। এই খেলাটাই সবাই মিলে গোল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কেউ পারবে না। শেষ হাসিটা আমি নিজেই হাসবো। তখন তখন সৃঞ্জয়ী বলতে থাকে, দাদা আপনি কি করতে চাইছেন? সত্যি যদি রিত না মানে তবে এই বিয়েটা দেওয়ার মানেটা কি বলুন তো? আপনি নিজের ছেলের ক্ষতি কেন করতে চাইছেন? তখন তখন রাজদীপ বলতে থাকে, অনেক অনেক টাকার ইনভেস্ট হয়ে গেছে, অনেক টাকার ব্যাপার এখানে। এখানে কোনোভাবে আমাকে পিছিয়ে আসলে হবে না। আর ওই বিদ্যা বলে মেয়েটি, ও আমাকে থ্রেট করেছিল, আমাকে আমাকে অনেকভাবে লোকের সামনে অপমান করেছিল। এই বলে বিদ্যা যখন রাজদীপের হাত ধরে বিদ্যা রাজদীপকে হাত ভেঙে দেওয়ার কথা বলেছিল, সে কথাগুলো মনে করতে থাকে রাজদীপ। এরপরে সঞ্জয় বলতে থাকে, কিন্তু দাদা যদি রিত পরে না মানে তখন কি হবে? তখন রাজদীপ বলতে থাকে, তখন তার ব্যাপার তখন বোঝা যাবে, তখন বলে দেব ছেলে মানছে না তাই সেপারেশনে আসতে হবে। এ কথা শুনে সঞ্জয় বলতে থাকে, কিন্তু তখন তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তখন কি হবে? তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তখনকার ব্যাপার তখন বোঝা যাবে, বলছি তো সৃঞ্জয়ী। এতটা মাথা ঘামানোর কি আছে বলো তো? তখন সৃঞ্জয়ী বলতে থাকে, ঠিক আছে দাদা, আমি আর কিছু বলছি না। এরপরে দেখা যায় এইদিকে বিদ্যা ছদ্মবেশে নিপুণের ডেরার সামনে এসে ঝাড়ু দিতে থাকে। আর বিদ্যা মনে মনে বলতে থাকে, নিপুণ মল্লিক, তোমাকে তো আমি অবশ্যই শায়েস্তা করবো। তুমি অনেক দূর এগিয়ে গেছো, এত দূর এগিয়ে যাওয়াটা তো মোটেও ঠিক হয়নি তোমার, তাই না? ঠিক তখনই দেখা যায় দুটো গুন্ডা এসে ভিতরে ঢুকে যায়। এরপরে দেখা যায় বড়বাবু সবজিওয়ালা সেজে সেখানে আসে আর সবজি সবজি বলে চিৎকার করতে থাকে। তখন বিদ্যা ইশারা করে বলতে থাকে, ভেতরে মাত্র দুজন গুন্ডা ঢুকলো। তখন বড়বাবু বলতে থাকে, ঠিক আছে, আপনি আপনি কিন্তু সাবধানে যাবেন। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বড়বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যদি কোনো বিপদ দেখতে পান তবে কিন্তু আপনার অ্যাকশনটা শুরু করে দেবেন। এরপরে দেখা যায় বড়বাবু বিদ্যাকে ফোন করে। আর বিদ্যা ফোন রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ বড়বাবু, কি বলবেন? এখান থেকে এখানে আবার ফোন করতে হয়? তখন বড়বাবু বলতে থাকে, এখান থেকে এখানে হতে পারে, কিন্তু ডেরাটা তো নিপুণ মল্লিকের, তাই না? এখানে যদি সামনাসামনি কথা বলি তবে তো সন্দেহ করবে। শুনুন শুনুন প্রফেসর বিবি, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে। যিনি শিক্ষাদান করে তার হাতে ঝাড়ু আর বালতি, এটা আমি মেনে নিতে পারছি না। তখন বিদ্যা বলতে থাকে, যদি যদি সেই শিক্ষাকে বাঁচাতে গিয়ে ঝাড়ু আর বালতি হাতে তুলে দিতে হয়, কোনো আপত্তি নেই আমার। আমি বারবার তুলে নিতে পারবো, এতে আমার কোনো আপত্তি নেই। তখন এ কথা শুনে বড়বাবু বলতে থাকে, আপনাকে আপনাকে কুর্নিশ জানাই। আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি, আপনাকে দেখে গর্ব হচ্ছে আমার। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, বড়বাবু, আমি আমি যাচ্ছি ভিতরে, আর আপনি কোনো চিন্তা করবেন না। আমি সব খবরাখবর নিয়ে তারপরে বেরোবো, আর ওরা ওরা কিছুতেই আমাকে ধরতে পারবে না, এটুকু ভরসা আমার নিজের উপরে আছে। এই বলে ফোনটা কেটে দেয় বিদ্যা আর ভিতরে চলে যায়। এরপরে নিপুণের বাড়ির কাজের মাসি এলে তখন বড়বাবু বলতে থাকে, এই মাসি শোনো, তুমি কি এই বাড়িতে কাজ করো? তখন দেখা যায় মাসি বলতে থাকে, হ্যাঁ আমি তো এই বাড়িতেই কাজ করি। আর আর এ বাড়িতে যে মানুষটা থাকে না, অনেক অনেক বুলি নিয়ে থাকে, এভাবে ডিসুম ডিসুম করে বুলি করে দেয়। কিন্তু লোকটা ভালো আছে, আমাকে আমাকে মাইনেটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, মাইনেটা নিয়ে কোনো ঝামেলা করে না। এদিকে নিপুণকে এসে দরজায় নক করলে তখন নিপুণ বলতে থাকে, শ্রাবণ দ্বারা, আমি দেখছি কে। এই বলে যখন এগিয়ে যায় তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি ঝাড়পোছ করতে এসেছি। এ কথা শুনে নিপুণ বলতে থাকে, ভেতরে যা, ভেতরে গিয়ে কাজ সেরে চলে যায়। এরপরে দেখা যায় এই শ্রাবণ বলতে থাকে, কি ব্যাপার নিপুণ, এই মেয়েটা কে আর এখানে কেন এসেছে? তখন দেখা যায় নিপুণ বলতে থাকে, আসলে আসলে ও হচ্ছে এ পাড়ার সকল বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসে আর এখান থেকে টাকা নিয়ে যায়। তখন দেখা যায় বিদ্যা ভিতরে ঢুকে আর শ্রাবণের দিকে তাকিয়ে থাকলে তখন তখন শ্রাবণ বিদ্যার চোখ দুটো দেখে ভয় পেয়ে যায়। মনে মনে বলতে থাকে, চোখ দুটো কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগে আগে কোথাও দেখেছি, একদম বিদ্যার চোখের মতো। তখন নিপুণকে বলতে থাকে, আমার কিন্তু বেশ খটকা লাগছে, সত্যি করে বলো তো এই মেয়েটাকে। তখন নিপুণ বলতে থাকে, এই তুমি চুপ করো তো, বলছি তো আমাদের বাড়িতে কাজ করে, সব বাড়িতে এই মহল্লায় যে কয়টা বাড়ি আছে সব বাড়িতেই কাজ করে, বাড়ি বাড়ি গিয়ে কাজ করে দিয়ে আসে, কোনো
কোনো ভয় নেই, তুমি তুমি গিয়ে দাবাটা খেলে নাও, সবাই মিলে আমরা গুটি চাল দিই, এই সবাই চাল, কার চাল আছে সে চেলে দে। তখন তখন শ্রাবণ বলতে থাকে, আমার আমার সত্যি অনেক ভয় লাগছে। এরপরে এরপরে দেখা যায় নিপুণ বলতে থাকে, দাঁড়াও আমি রাজদীপকে ফোন করে বলছি। এরপরে রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, কখন কাজটা শুরু করব, কখন কখন আর অ্যাকশন হবে। তখন তখন রাজদীপ বলতে থাকে, বারবার ফোন করছো কেন, বারবার ফোন করতে বারণ করেছি না? তোমাদের যখন কাজ করতে হবে আমি ফোন করেই তোমাদের জানিয়ে দেব, বারবার ফোন করার কি আছে? বারবার ফোন করে এভাবে বিরক্ত করো না, আমি একটা বাড়িতে কাজে আছি, তাই এভাবে এভাবে বিরক্ত করলে কিন্তু ভালো হবে না, রাগ রাগ উঠে গেলে কিন্তু আমি যা তা করে ফেলতে পারি। এই বলেই বিপুলকে বলতে থাকে, ফোনটা রাখো আর আর নিজেদের নিজেদের কাজে মন দাও। এর বলে দেখাতে ফোনটা কেটে দেয়। তখন তখন নিপুণ শ্রাবণকে বলতে থাকে, লোকটা বড্ড মেজাজ দেখালো, মনে হলো যে আমরা মনে হয় ওনার প্রেরণা গোলাম, উনি যা বলবে আমাদের তাই করতে হবে। তখন তখন শ্রাবণ বলতে থাকে, বাদ দাও না, এখন ওসব বাদ দাও, আর এখন আমরা আমরা খেলায় মন দিই। এরপরে দেখা যায় শ্রাবণ মনে মনে বলতে থাকে, সত্যি মহিলাটাকে কেমন যেন গড়বড় লাগছে। এদিকে এদিকে বিদ্যা নিজের ফোন বের করে সবকিছু ভিডিও করতে থাকে, সবকিছু ভিডিও রেকর্ড করতে থাকলে এদিকে এদিকে শ্রাবণকে বড়বাবু ফোন করে বলতে থাকে, শ্রাবণ শুনতে পাচ্ছ? তখন শ্রাবণ বলতে থাকে, হ্যাঁ বড়বাবু বলুন। তখন তখন বড়বাবু বলতে থাকে, এদিকে পাঁচটা নাগাদ যখনই সূর্য ডুবে যাবে ঠিক তখনই তোমরা তোমরা অ্যাকশনটা শুরু করে দেবে, তাণ্ডব শুরু করে দেবে, বুঝতে পেরেছো? একদম একদম গুড়িয়ে দেবে, কোনো যেন অস্তিত্ব না থাকে কলেজটার। এ কথা শুনে শ্রাবণ বলতে থাকে, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তার প্রয়োজন নেই, আমরা আমরা সন্ধ্যার পরে সবটা শুরু করে দেব, 5টার পরে সবকিছু শুরু হয়ে যাবে। তখন বড়বাবু বলতে থাকে, কোনো কোনো সমস্যা হবে না, আমরা আমরা সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে নেব। তখন তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, যদি কোনো ঝামেলা হয়ে যায়, কেউ যদি বাধা দিতে আসে, তখন বড়বাবু বলতে থাকে, কোনো বাধা আসবে না, কেউ ঝামেলা করবে না, কারণ কারণ পুরো হস্টেলটা ফাঁকা, কোনো কোনো স্টুডেন্টরা নেই, তার সব রুমই ফাঁকা, কেউ নেই, তোমরা শুধু যাবে, বুলডোজার মেরে কলেজটা আর হোস্টেলটা ভেঙে দেবে। ওরা ওরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছে, ভয় পেয়ে ওখান থেকে সরে গেছে। এরপরে এরপরে এই বলে ফোনটা কেটে দিলে তখন তখন শ্রাবণ বলতে থাকে, আমার আমার কিন্তু বেশ খটকা লাগছে, কেমন যেন ভয় লাগছে, মনে হচ্ছে কোনো গড়বড় আছে, কোনো গন্ডগোল আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন নিপুণ বলতে থাকে, এসব বাদ দাও তো, আগে আগে তুমি গুটিটা চালো। এরপরে দেখা যায় সবাই গুটি চাললে শ্রাবণ গুটি চালতে থাকে না। তখন শ্রাবণ কিছু একটা ভাবতে থাকে, ঠিক তখনই দেখা যায় বিদ্যা এসে শ্রাবণের হাত থেকে গুটিটা নিয়ে চেলে দেয়, আর এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন তখন দেখা যায় নিপুণ বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস? এরপরে বিদ্যা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে শ্রাবণ ও নিপুণ দুজনেই বিদ্যার পিছু করতে করতে বেরিয়ে আসে। এর মধ্যে বিদ্যা লুকিয়ে পড়লে তখন শ্রাবণ সবজিওয়ালাকে বলতে থাকে, এখান থেকে কি একটা মেয়েকে দেখেছো ঝাড়ু আর বালতি হাতে? তখন তখন সবজিওয়ালা বলতে থাকে, খেয়াল করিনি তো, আমি তো খেয়াল করিনি স্যার, কেন, কি হয়েছে? তখন শ্রাবণ বলতে থাকে, কিছু না, তোমাকে তোমাকে এতটা ভাবতে হবে না, তুমি তো সবজি বেচতে এসেছো, সবজি বেচে চলে যাও। এরপরে দেখা যায় তখন তখন নিপুণ শ্রাবণকে বলতে থাকে, আপনি আপনি তুমি এতটা উত্তেজিত হচ্ছে কেন, আমি তো বুঝতে পারছি না, আর প্রফেসর বিবিকে নিয়ে তোমার এত কিসের ভয়? প্রফেসর বিবি হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, তারপরেও তুমি কেন ভয় পাচ্ছ? এই বলে শ্রাবণকে নিয়ে ভিতরে চলে যায়। এরপরে দেখা যায় বড়বাবু বিদ্যাকে ফোন করে বলতে থাকে, ওদিকে কি খবর, কি বুঝলেন আপনি? তখন বিদ্যা বলতে থাকে, 5টার পরে ওরা তাণ্ডব শুরু করে দেবে, 5টার পরে হামলা করবে, তখন দেখবেন তাণ্ডব শুরু হয়ে যাবে। আমি স্টুডেন্টদের কলেজ থেকে বেরোতে বলেছি, ওরা ওরা সেই কাজটা ঠিকঠাক ভাবে করেছে, কলেজটা পুরো ফাঁকা করে দিয়েছে। এবার দেখবে কি হয়। এরপরে বড়বাবু বলতে থাকে, ঠিক বলেছেন আপনি 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 যা করবেন আমি আপনার পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না প্রফেসর বিবি। এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় শ্রাবণ ও নিপুণ ভিতরে এলে তখন শ্রাবণ বলতে থাকে, আমাকে আমাকে এক্ষুনি একটু হসপিটালে যেতে হবে। তখন নিপুণ বলতে থাকে, কেন কেন হসপিটালে যাবে তুমি? তখন শ্রাবণ বলতে থাকে, প্লিজ প্রশ্ন করো না, আমাকে যেতে দাও, কারণ কারণ ওখানে আমার যেতে হবে, আমার মনে হচ্ছে কোনো খটকা আছে। এই বলে শ্রাবণ বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বিদ্যাকে বড়বাবু বলতে থাকে, ও তো মনে হচ্ছে হসপিটালের দিকেই যাচ্ছে, এখন কি করবে তুমি? তখন বিদ্যা বলতে থাকে, আমি এখন কি করব, আমি এত তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাবোই বা কি করে? তখনই বড়বাবু বলতে থাকে, সব ব্যবস্থা করা আছে। এই বলে যখনই শীষ বাজায় ঠিক তখনই গাড়ি এসে সামনে দাঁড়ায়। এরপরে বড়বাবু ও বিদ্যা
দুজনেই দুজনে গাড়িতে বসে পড়ে। এদিকে শ্রাবণ হসপিটালে চলে আসলে তখন তখন বাইকটা সেখানে পার্কিং করে। এরপরে ভিতরে সে ডক্টরকে বলতে থাকে, আমি বিদ্যা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চাই। তখন ডক্টর বলতে থাকে, হবে না দেখা করা। এরপরে শ্রাবণ জোরাজুরি করলে তখন ডক্টরও শ্রাবণকে কিছুতেই যেতে দিতে চায় না। বারবার শ্রাবণকে আটকালে তখন শ্রাবণ বলতে থাকে, একদম ভালো হবে না, যেতে দিতে বলেছি তো যেতে দাও, এভাবে আটকালে কিন্তু সত্যি বলছি একদম খারাপ হয়ে যাবে। তখন দেখা যায় ওয়ার্ড শ্রাবণকে আটকাতে চাইলে তখন ওয়ার্ড ধাক্কা মেরে ফেলে দেয় শ্রাবণ। এরপরে বিদ্যার কেবিনে চলে আসে, আর সেখানে এসে দেখতে পায় বিদ্যা একদম একদম ঘুমন্ত অবস্থায় এক বিছানায় শুয়ে আছে। এরপরে পালস সবকিছু চেক করে শ্রাবণ। চেক করে বলতে থাকে, সবকিছু তো ঠিকঠাকই আছে, মনে হচ্ছে তো ও ক্রিটিক্যাল অবস্থাতেই আছে, কিন্তু আমি কি এতটাই ভুল দেখলাম? চোখটা তো আমার প্রচন্ড চেনা ছিল চোখটা। আমার চোখটা দেখেই কেমন ওর কথা মনে পড়ে গেল। এরপরে যখনই বিদ্যার্থীকে হাত বাড়াবে ঠিক তখনই রীতে সে শ্রাবণের কাঁধে হাত দেয় আর বলতে থাকে, শ্রাবণ তুমি এসেছো, আমি জানতাম যে তুমি আসবে। এই বলে কান্না ভেজা চোখে শ্রাবণকে বলতে থাকে, আমি জানতাম তুমি তুমি কিছুতেই তোমার দিদির উপর রাগ করে থাকতে পারবে না, কারণ তুমি তোমার দিদিকে অনেক ভালোবাসো। আমি জানতাম যে তুমি তোমার দিদিকে দেখতে আসবে শেষবারের মতো। তোমার দিদিকে তুমি অবশ্যই দেখতে আসবে। ফাগুন তো এলো না, আমি জানতাম তুমি তোমার দিদিকে একটু হলেও ভালোবাসো, যার কারণে শেষবারের মতো হলেও তুমি তোমার দিদিকে দেখতে আসবে। তোমাকে দেখতে আসতেই হবে, তাই না শ্রাবণ? তুমি তো বিদ্যাকে দেখতে এসেছো। জানো জানো বিদ্যা আমাকে বলেছে আমি তো মরে যাব, তাই যেটুকু সময় আমি বেঁচে আছি সেটুকু সময় তুমি আমার পাশেই থেকো, কোথাও যেও না, সেটুকু সময় আমাকে ওর কাছেই থাকতে বলেছে। আর তুমি ওর কাছে ক্ষমা চাইতে এসেছো, তো ওর কাছে ক্ষমা চাও। এই বলে শ্রাবণকে বিদ্যার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করে রিত। এরপরে ডক্টর বলতে থাকে, এসব কি হচ্ছে? আপনারা এখানে কেন সিন ক্রিয়েট করছেন? তখন রিত বলতে থাকে, আসলে অনেক অন্যায় করেছে তো ছেলেটাও দিদির সঙ্গে, তাই পা ধরে ক্ষমা চাইতে এসেছে। কি শ্রাবণ, ক্ষমা চাও বলছি। এরপরে দেখা যায় শ্রাবণ বিদ্যার পা ধরে বলতে থাকে, প্লিজ দিদি আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, যার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। এরপরে রিত বলতে থাকে, তুমি ক্ষমা চাইলে তো তোমার দাদি এখন মরে শান্তি পাবে। তোমার দিদি অনেক কষ্ট পেয়েছিল তোমাদের এই ব্যবহারে। ও আমাকে বলেছিল যে শ্রাবণকে আমি এত ভালোবাসি, সেই শ্রাবণ আমার সঙ্গে এরকম ব্যবহার করে। তুমি ক্ষমা চেয়েছো তো, অনেক খুশি হয়েছে মেয়েটা। এই বলে শ্রাবণকে ঘর থেকে বের করে দেয় রিত। এরপরে ডক্টরকে বলতে থাকে, ডক্টর আমি সবটা জানি, ও সুস্থ আছে, আমি সবটা জানি, প্লিজ আপনি আসুন, আমাকে ওর সঙ্গে কথা বলতে দিন। তখন ডক্টর বলতে থাকে, ঠিক আছে আপনি যেহেতু জানেন তবে আপনি এখানে থাকুন, আমি সবটা বাইরে ঠিকঠাক ভাবে পাহারা দিচ্ছি, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। এরপরে দেখা যায় ডক্টর চলে গেলে তখন রিত বিদ্যার কাছে এসে বিদ্যার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, বড্ড ভালোবাসি তোমাকে ছাড়া আমি আমার পৃথিবীটা কিছুতেই সাজাতে পারবো না, কিছুতেই আমার পৃথিবীটা আমি বুঝতে পারি না। শুধু তোমাকে নিয়েই আমার জীবনের প্রত্যেকটা স্বপ্ন দেখি আমি। এরপরে বিদ্যা বলতে থাকে, হয়েছে অনেক কবি হয়েছেন, অনেক কবিতা বলেছেন, আর নয়। এরপরে দেখা যায় রিত রাজদীপকে ফোন করে বলতে থাকে, আসলে ড্যাডি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। বিদ্যা তো আর বাঁচবে না, ওর এইমাত্র জ্ঞান ফিরলো। ও আমার কাছে আবদার করেছে যে ও তো আর বাঁচবে না, তাই শেষবারের মতো আমি যদি ওর কপালে সিঁদুরটা পরিয়ে দিই আর ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই, ও শেষ বিদায়টা ওখান থেকে নিতে চাচ্ছে। তাই আমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি, রেজিস্ট্রি করেছি। এই তো আমার সামনে রেজিস্ট্রি করার জন্য উকিলও দাঁড়িয়ে আছে, রেজিস্ট্রি করলাম, ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম। এখন আমার ইচ্ছে একটাই, আমি তোমার কাছে বিদ্যাকে নিয়ে যাব, তুমি প্লিজ আশীর্বাদ করো ওকে। তখন এ কথা শুনে তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, তুমি এটা কেন করলে রিত? এখানে তোমার রেজিস্ট্রি করার, তারপরে সিঁদুর দান করার কি ছিল? এখানে এটা করতে করতে তোমাকে কে বলেছে ও যেহেতু বাঁচবে না, তবে এসব করে নিজেকে এসবের মধ্যে আটকে রাখার কোনো মানে ছিল?